আলহামদুলিল্লাহ। আমার মায়ের পাসপোর্ট গত আমি 12 দিন আগে জাস্ট আমি খুব রেগুলার বেসিস যে ফি আছে সেই ফিতে আমি আমার মায়ের পাসপোর্টটা জমা দিয়েছিলাম। আজকে জাস্ট আমরা পেলাম। সো এটা খুবই একটা চমৎকার ব্যাপার, মানে আপাত দৃষ্টিতে যে আমাদের পুলিশ ভেরিফিকেশনের যে ঝামেলাটা, পুলিশ ভেরিফিকেশন ঝামেলা না, বাট এখন মনে হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনের যে ঝামেলাটা ছিল সেটা থেকে আমরা আপাত দৃষ্টিতে হচ্ছে আমরা মুক্তি পেয়েছি। চমৎকার। বাট এটাই হচ্ছে ম্যাটার অফ কনসার্ন। বাংলাদেশে যে জাতিসংঘের যেই রিফিউজি যেই অর্গানাইজেশন আছে তাদের রিপোর্ট অনুসারে বাংলাদেশে এখনো 10 লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের স্পেশালি দক্ষিণবঙ্গের যে কক্সবাজার আছে, হাতিয়া দ্বীপ আছে, বা সেটা ছাড়াও বাংলাদেশের শহুরে অঞ্চল বা আস্তে আস্তে গ্রাজুয়ালি তারা বাংলাদেশের যে মূল ভূখণ্ডে চলে এসেছে। তো আমাদের ধারণা যে এই পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে উইথড্র করে দেওয়ার কারণে অ্যাটলিস্ট আরো 3 লাখ হচ্ছে রোহিঙ্গা যে জনসংখ্যা আছে বা শরণার্থীরা আছে তারা বাংলাদেশের পাসপোর্ট বিভিন্ন ইলিগ্যাল ওয়েতে তারা বাংলাদেশের পাসপোর্ট তারা কি করবে পাবে। তো আমি কেন বললাম যে আরো 3 লাখ, কারণ বাংলাদেশে 2000 সাল বা 1996 সালের পরবর্তী সময়ে আরো একটা ধাপে শরণার্থীদের যে ঢল সেটা একবার লেগেছিল। তো সেই সময় বাংলাদেশের যেই নিজস্ব যেই যে সিকিউরিটি আছে সেটা এত বেশি স্ট্রং ছিল না, বিধায় বাংলাদেশে সেই সময়ে যে কোনো ভাবে যে কোনো প্রক্রিয়ায় আমাদের রোহিঙ্গা যে জনসংখ্যা আছে তারা মানে যেই শরণার্থী আছে তারা পাসপোর্ট পেয়ে যেতেন। তো হয়েছে কি, বর্তমানে আমাদের যেই ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্ধৃতি থেকে আমরা জানতে পারি বাংলাদেশের রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গা ইতিমধ্যে 2.5 লাখ পাকিস্তান, মালয়েশিয়া, জর্ডান, তারপর লেবানন এবং স্পেশালি সৌদি আরবে কি করেছে অবস্থান করছেন, যাদের পাসপোর্টের মেয়াদ নাই তারা কিন্তু ইতিমধ্যে পাসপোর্টটা পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পরে এখন আমাদের এমবাসি বা আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের উপলব্ধি হয়েছে কি পাসপোর্ট পাওয়ার পরে যে তাদের আসলে তারা এটার জন্য মানে তারা এই পাসপোর্ট ডিজার্ভ করে না, আসলে তারা আমাদের সিটিজেন না। এখন কি আসলে এখন তারা পাসপোর্ট রিনিউ করছে না, না করার কারণে দেখা যাচ্ছে যে সৌদির যে সরকার তারা বলছে, তো এখন যে সৌদি এম্বাসি তারা বলছে যে তোমাদের পাসপোর্ট দিয়ে আমাদের দেশে এসেছে 68,000 বা 69-70,000 অবৈধ রোহিঙ্গারা, তারা তোমাদের পাসপোর্ট ইউজ করে আমাদের সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখন তোমরা কেন তাদের পাসপোর্ট রিনিউ করছো না? তোমরা অ্যাটলিস্ট তাদের পাসপোর্টটা রিনিউ করো। উই উইল নট পুশ দেম রিটার্ন ব্যাক টু ইউর কান্ট্রি। আমরা তোমাদের দেশে পাঠাবো না, ইভেন দো তোমরা এটা নেও। আসলে এটা আমার কাছে মনে হয় একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ বাই কেএসএ গভর্নমেন্ট, বিকজ তারা যখন পাসপোর্ট একটা ভ্যালিড পাসপোর্ট থাকবে তখন ইউএসএ যখন এই যে ইন্ডিয়ান যে সিটিজেনদেরকে হাত পায়ে বেঁধে ইন্ডিয়াতে পাঠাচ্ছে সেম তারাও বাংলাদেশে পাঠাবে। সৌদির তো এখানে কোনো দোষ নেই, কারণ তারা সৌদিতে ঢুকেছে বাংলাদেশি পাসপোর্ট ইউজ করে রোহিঙ্গারা, রাইট? তো এখন আমার এই যে প্রবলেমটা, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট পেলে আমাদের প্রবলেম কি? হ্যাঁ, এখানেই বড় প্রবলেম, কারণ রোহিঙ্গারা বাংলাদেশে পাসপোর্ট পেয়ে তারা বিভিন্ন জায়গায় খুন খারাপি, ইভেন তারা মেইন উদ্দেশ্যটাই তাদের খারাপ। আপনি দেখে থাকবেন যে বিভিন্ন দেশে, ইভেন আমি কিছুদিন আগে শুনেছি যে সৌদি আরবে আপনার ওখানে যে লোকাল সিটিজেনদেরকেও এই ধরনের কিছু দুষ্কৃতিকারী রোহিঙ্গা শ্রেণীর লোকজন তাদেরকে হত্যা করেছে। তো এখন বাংলাদেশে পুলিশ ভেরিফিকেশন না থাকলে যে আজকে রোহিঙ্গাদের যে পাসপোর্ট প্রাপ্তিটা সহজলভ্য হয়ে গেছে, সেক্ষেত্রে কি আসলে আমরা যারা বাংলাদেশি আদি সিটিজেন বা বাংলাদেশের সত্যিকার অর্থে সিটিজেন, তাহলে তারাও তো পুলিশের যে হ্যাসেল পুলিশ ভেরিফিকেশনে তারা পোয়াতে হতো। তো এটাও লাঘব কিভাবে করা যায়? তো এই দুই যে একটা দ্বন্দ্ব, তাই না? একটা হচ্ছে আমাদের যে অভ্যন্তরীণ নিরাপত্তা কিভাবে টিকিয়ে রাখা যায়, এবং সেই সাথে আমাদের যে সিটিজেন আছে আমরা, বিশেষ করে এই যে আমার আম্মু, আমার বাংলাদেশের সিটিজেন, আমার আম্মু যখন 12 দিনের মাথায় পাসপোর্ট তিনি পেয়ে গেছেন, কি আমার জন্য এটা আসলেই যে একটা নাগরিক সুবিধা আমি ফিল করছি, তাই না? তো এখন এটা সমাধানটা হচ্ছে বাংলাদেশে কষ্ট হলেও আপনার পুলিশ ভেরিফিকেশন লাগবে। পাসপোর্টের বেলায় না হইলে প্রবলেম নাই, আপনি তাইলে এনআইডি যখন হবে তখন আপনি অবশ্যই পুলিশের ভেরিফিকেশন দিবেন। তো পুলিশ ভেরিফিকেশন স্পেশালি ঝামেলাটা শুধু যদি রোহিঙ্গা কেন্দ্রিক ডিটারমাইন করে, মানে রোহিঙ্গা চিহ্নিত করার জন্য যদি পুলিশ ভেরিফিকেশন হয়, দ্যাট উইল বি হ্যাসেল ফ্রি। বিকজ আমাদের যখন আগে আমরা দেখতাম যখন পাসপোর্ট অফিস পুলিশ ভেরিফিকেশনের জন্য কি করতো, আপনার তারা পাঠাইতো ডকুমেন্টস, তখন পুলিশ মিলাইতো আপনার বাসার নাম, আপনার বাসার ঠিকানা মিলে নাই, বাবার নামের সাথে মায়ের নাম মিলে নাই, আপনার ওয়াইফের আপনার
হাজবেন্ডের ম্যারিড হিসেবে দিয়েছেন, আপনার হাজবেন্ডের কাবিননামা, এই যে এই জিনিসগুলো দরকার নেই। জাস্ট আমি মনে করি যে এনআইডি এবং অথবা পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনটা ফিরিয়ে আনা হোক। আনলে তার দায়িত্ব হবে, অতিরঞ্জিত কিছু সে করবে না। সে এলাকায় যাবে, গিয়ে যেই আপনার প্রার্থী এনআইডি জাতীয় পরিচয় প্রার্থী অথবা পাসপোর্টের যে ক্যান্ডিডেট আছে তার এলাকায় যাবে, পুলিশ তার সাথে একটা ছবি তুলবে। এলাকার যারা স্থায়ী লোকজন আছে, গণ্যমান্য লোক আছে, তাদের সাথে একটা ছবি তুলে এসে তার অফিসে সে রিপোর্ট দিবে। তাইলে কি, তাইলে এর মাঝখানে আমাদের যারা আছে তাদেরও ডকুমেন্টারি কোনো অ্যারেঞ্জ করলো না, 5টা টাকাও আমরা পুলিশকে দিব না। মেইন টাইমে আমাদের পাসপোর্টটাও হয়ে গেল, আমাদের রোহিঙ্গারাও আমাদের পাসপোর্ট পেল না। তো এটা হইছে আমার ব্যক্তিগতভাবে আমার একটা যেটাকে বলা হচ্ছে সাজেশন বা আমার একটা প্রস্তাবনা। এবার আসি যে আমাদের রোহিঙ্গারা পাসপোর্ট কিভাবে পাবে? তারা তো এনআইডি তো পেতে গেলে প্রবলেম। আসলে এখানেই সবচেয়ে মজার ব্যাপার, আমি যেটা দেখি মানুষজন বলে যে একটা এনআইডি আমার নামে, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসহাক দেওয়ান, তো আমার নামে একটা এনআইডি অলরেডি আছে, এক্সিস্ট করতেছে ফ্রম 2014। তো এই পাসপোর্ট, এই এনআইডিটাই আমি চাইলে আমার ধারণা বা আমি যেভাবে শুনছি, আমি কিন্তু এটা উইটনেস না, বাট আমি জানি যে এখানে আমি চাইলে কিছু টাকা খরচ করলে আমি আরেকটা এনআইডি কার্ড আমি পাবো, স্মার্ট কার্ড আমি পাবো। দিস ইজ পসিবল ইন বাংলাদেশ। তো এখানে আপনার যখন সেই স্পেশালি কক্সবাজার, চিটাগং, লক্ষ্মীপুর বা কুমিল্লা কেন্দ্রিক যে এলাকা আছে, সেখানে যে স্থানীয় সরকারের যে প্রতিনিধিরা আছেন, তারা অবশ্যই কিছু টাকার বিনিময়ে তাদেরকে কি করে, জন্ম নিবন্ধন করতে সহায়তা করে। দিস ইজ কোয়াইট ইজি ফর দ্য রোহিঙ্গা পিপল। তো এই জায়গায় আমরা এটা অবশ্যই এটা টেনে ধরতে হবে, লাগাম টেনে ধরতে হবে, নাইলে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বহির্বিশ্বে রোহিঙ্গারা বাংলাদেশে মাদক কারবারি, খুন খারাপি, আর্মি ক্যাম্পে হামলা, এমন কোনো কাজ নাই যে তারা করে না। তাদের মধ্যে শিক্ষার অভাব, সিভিলাইজ না, সেই ধরনের কারণবশতই রোহিঙ্গাদেরকে আমাদের পাসপোর্ট অন্তত বাবা থেকে তাদেরকে যে বাবা তোরা আমাদের পাসপোর্ট নিয়ে কারাকারি করিস না, তোরা আমাদের দেশে থাকো, আমরা জাতিসংঘ থেকে খাবার এনে তোমাদেরকে দিচ্ছি, আমরাও দিব, বাট তোমরা আমাদের পাসপোর্ট নিও না। আমাদের পাসপোর্ট নিয়ে এমনিতেই আমাদের বাংলাদেশের যে জনসংখ্যা, যে জনশক্তি, এই জনশক্তি আমরা যে রপ্তানির সাথে আমরা ফুললি ডিপেন্ডেন্ট। এখন এইটা যদি রোহিঙ্গাদের কারণে আমাদের এটা কি হয়, এটা আপনার ব্যাহত হয়, আসলে হচ্ছে, তাই না? তো এই জায়গায় আমাদের এটা প্রিভেন্ট করতে হবে, এটা ফুললি স্টপ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, রোহিঙ্গারা শুধু এনআইডি এইভাবে কালেক্ট করে না। একটা সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, রোহিঙ্গা জনগোষ্ঠীরা, আমার বয়স হচ্ছে 18 ধরেন, তো ধরেন আমার বড় ভাই মালয়েশিয়া বা সৌদি আরবে আছে, আমিও রোহিঙ্গা, 2.5 লাখ রোহিঙ্গার মধ্যে আমিও একজন। তখন আমি বাংলাদেশি লোকাল কারোর সাথে আমার একটা ভালো কমিউনিকেশন হয়ে গেছে। হওয়ার প্রেক্ষিতে আমরা কি করলাম, আমরা হচ্ছে আপনার বললাম যে বন্ধু, তুমি তোমার এলাকা থেকে চেয়ারম্যানকে বলে একটা এনআইডি করে দাও, নাইলে তোমার ছোট ভাই যেটা আছে, তোমার ছোট ভাই যেই মাসুদ বা মিস্টার করিম, তার যে এনআইডিটা আছে সেই এনআইডিটা আমার ভাইকে দাও। ঠিক আছে? এখন স্বাভাবিকভাবে এনআইডি ছবি তুলে 5 বছর 10 বছর আগে, তো পাসপোর্ট অফিসের কিছু কর্মকর্তা যারা অসাধু কর্মকর্তা আছে, তাদের সাথে ইন্ধন, তাদের সাথে সাজক করে কি করে, ওই অন্য কারো এনআইডি ইউজ করো, অনেকে আপনার পাসপোর্ট করে ফেলে। এটা খুবই তাদের জন্য ইজি। তো এমন না যে আগে পুলিশ ভেরিফিকেশন হলেও পুলিশরা কি করতো, এলাকায় গিয়ে এইভাবে রোহিঙ্গা ডিটারমাইন করতো। তাদের মেইন ইন্টেনশন থাকতো যে কোনোভাবে 200-500 মানে তাদের খরচ, অফিস খরচের যে 500 টাকা, 1000 টাকা বা 1500 টাকা তারা নেওয়াটাই তাদের উদ্দেশ্য থাকতো। তো এটা এমন না যে পুলিশ ভেরিফিকেশন উঠায় দিছে বা উঠানোর আগেও রোহিঙ্গারা পাসপোর্ট পেতো না। আমি যেটা বলছি সেটা হচ্ছে রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া বন্ধ করার নিমিত্তে বাংলাদেশে পুলিশ ভেরিফিকেশন আনবে, তবে আগের যে সেকেলে যেই কথা আছে, সিস্টেম আছে, সেভাবে না আনবে। শুধু অতি বাড়াবাড়ি না করে বাংলাদেশের যেই যার পাসপোর্ট বা এনআইডি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবে বা ছবি তুলবে, তাদের এলাকায় গিয়ে গণ্যমান্য মুরব্বী এবং তাদের সাথে ছবি তুলবে, অন্য কোনো কিছু সে ধরবে না, শুধু এটাই চেক করবে। ঠিক আছে? এটা চেক করে সে এসে রিপোর্ট দিবে। এইবার যদি তারপরে রোহিঙ্গারা পাসপোর্ট পায়, তাইলে 5ই অগাস্টের পরে পুলিশ এখনো শপথে বহাল আছে, মুষ্টিমে কিছু ছাড়া। আর এরপরও যদি এই সময় আইসা 5ই আগস্টের পরবর্তী সময় আইসা তারপরে যদি রোহিঙ্গারা পাসপোর্ট পায় পুলিশ ভেরিফিকেশনের কি পরেও, তাইলে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আমার প্রস্তাবনা। নাইলে বাংলাদেশের এই রোহিঙ্গারা বাংলাদেশের যে সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হবে। আশা রাখি সবাই বুঝছেন। আমি আসলে চাই নাই, আমার মেইন উদ্দেশ্য ছিল না যে আমি
কারো পাসপোর্ট পাওয়ার যে পথটাকে আমি সুগম না করে আমি আরো এটাকে ব্যারিয়ার হিসেবে আমি আমি মানে যাতে হয় আমি সেটা চাই না। আমি চাইছি আমাদেরও ভালো এবং রোহিঙ্গাদেরও ভালো। আমি আশা রাখি সবাই এই ব্যাপারটা বুঝবেন এবং এই জিনিসটা নিয়ে আমি জানি না আমার এই ভিডিওটা খুব বেশি উপরের মহলের কাছে আসলে পৌঁছাবে কিনা, হ্যাঁ, কিন্তু আমি চাই যে এটা পৌঁছাক এবং এটার ব্যাপারে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা আমাদের থেকে ভালো বুঝেন, তারা একটা ওয়াইজ ডিসিশন নেক আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য। আল্লাহ হাফেজ।